নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। বাজারে তো দেখতেই পাচ্ছেন একের পর এক আইপিও আসতেই চলেছে, আর আজকে একটি আইপিও নিয়েই আলোচনা করব। এই আইপিওটা আগামীকাল থেকে মার্কেটে সাবস্ক্রিপশনের জন্য ওপেন হবে এবং যদি কোম্পানিটার নাম দেখতে চান তাহলে হচ্ছে আরিস ইনফ্রা সলিউশন লিমিটেড। এই কোম্পানির আইপিও বাজারে আসতে চলেছে। তো এই কোম্পানির ডিটেলস অ্যানালাইসিস করব, আপনি অ্যাপ্লাই করবেন কি করবেন না সেই নিয়েও কিছু তথ্য দেবো। তারপর এই আইপিওর কত জিএমপি চলছে, মানে গ্রে মার্কেটে কেমন চাহিদা রয়েছে, তারপর কোম্পানির ভ্যালুয়েশন কেমন রয়েছে, কোম্পানির ফাইন্যান্সিয়াল কেমন রয়েছে, কোম্পানি কি কাজ করে সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। প্রথমে কোম্পানির বিজনেস দেখে নেবো, কোম্পানি কি কাজ করে। দেখুন, এই যে কনস্ট্রাকশন মেটেরিয়াল রয়েছে সেইগুলো সাপ্লাই করে থাকে, মানে কোম্পানিটা ইপিসি সেগমেন্ট বা ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট এন্ড কনস্ট্রাকশন এই সেক্টরে কাজ করে থাকে। এরপর কোম্পানির প্রোডাক্ট দেখে নেবো, কোম্পানি কি কি সাপ্লাই করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি এই যে জিআই পাইপ রয়েছে, তারপর যে এই এমএস ওয়্যার রয়েছে, তারপর যে টিএমটি বার, তারপরে যদি দেখেন এই জিআই ওয়্যার, তারপর মাটি বালি, তারপরে যে ওপিসি বাল্ক রয়েছে, ওপিসি সিমেন্ট, তারপর যে ওয়াল পুট্টি দেয়ালে যে পুট্টি হয়, তারপর যে এরকম সলিড ব্লক পাওয়া যায়, তারপর যে ফ্লাই ব্লক এবং স্ট্যান্ডার্ড আরএমসি মানে রেডিমিক্স কংক্রিট এইগুলো সাপ্লাই করে থাকে। এরপরে কোম্পানি বলেছে তারা ইতিমধ্যেই 10 মেট্রিক টন এই প্রোডাক্ট সাপ্লাই করে দিয়েছে। 900-র বেশি পিনকোডে এরা তাদের প্রোডাক্ট সাপ্লাই করেছে এবং এই কোম্পানির ইতিমধ্যে 2000-এর বেশি কাস্টমারও রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন কোম্পানি এইখানে তার যে ক্লায়েন্টদের নাম সেগুলো দিয়েছে, বড় বড় ক্লায়েন্ট আছে। যদি দেখেন আল্ট্রাটেক সিমেন্ট রয়েছে, তারপরে এসপি সিংলা কনস্ট্রাকশন, তারপরে জেএসডব্লিউ সিমেন্ট, তারপরে এই অশোকা বিলকন লিমিটেড, তারপরে এসিসি লিমিটেড, সাপুরজি পালনজি, পিরামল রিয়েলটি, তারপরে টাটা প্রজেক্ট, লার্সেন টুব্রো ইত্যাদি ইত্যাদি। মানে কোম্পানির কাছে দেখতে পাচ্ছেন বড় বড় ক্লায়েন্ট রয়েছে। এই ধরনের কোম্পানিগুলোকে এই আরিস ইনফ্রা তাদের যে প্রোডাক্ট সেইগুলো সাপ্লাই করে থাকে। এরপরে কোম্পানি বলেছে কোম্পানি 18টা রাজ্যে তাদের যে বিজনেস সেটা ছড়িয়ে রেখেছে এবং কোম্পানি এই মেটেরিয়াল প্রোভাইড করার সঙ্গে সঙ্গে তাদের যে ফাইন্যান্সিয়াল সেটা ভালোভাবে ম্যানেজ করে থাকে। এরপরে কোম্পানির এই আইপিওর টাইম ফ্রেম একটু দেখে নেবো। আইপিও ডেট দেখতে পাচ্ছেন জুনের 18 মানে বুধবার থেকে শুরু হবে এবং জুনের 20 শুক্রবারে বন্ধ হবে এবং ফেস ভ্যালু রয়েছে 2, মানে কোম্পানিটা পরে একবার স্প্লিট দিতে পারে। এরপর যে প্রাইস ব্যান্ড সেটা রাখা হয়েছে 210 থেকে 222। তো এই 222 এটা কাট অফ প্রাইস থাকবে। আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে এই 222 এই প্রাইস ব্যান্ডেই অ্যাপ্লাই করবেন। এক একটি লটে 67টা করে শেয়ার আছে এবং টোটাল যে ইস্যু সাইজ সেটা হচ্ছে 499.60 কোটি এবং এই যে ইস্যু সাইজ সেটা পুরোটাই কিন্তু ফ্রেশ ইস্যু, মানে কোনো টাকাই কিন্তু কোম্পানির কোনো এক্সিস্টিং প্রমোটারের পকেটে যাবে না, পুরো টাকাই কোম্পানি তাদের বিজনেসের কাজে ব্যবহার করবে। এরপর ইস্যু টাইপ দেখতে পাচ্ছেন বুক বিল্ডিং আইপিও, কোথায় কোথায় লিস্ট হবে, বিএসসি এবং এনএসসি এই দুটো এক্সচেঞ্জে লিস্ট হবে। এরপর এই ইনভেস্টর কোটা দিয়েছে যে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার তাদের জন্য 75%-এর কম কোটা থাকবে এবং রিটেলদের জন্য খুবই কম কোটা রয়েছে। দেখতে পাচ্ছেন রিটেলদের জন্য মাত্র 10%-এর কম কোটা রয়েছে এবং হাইনেট ইন্ডিভিজুয়াল এদের জন্য 15%-এর কম কোটা রয়েছে। এরপরে কোম্পানি আরো একবার তাদের আইপিও ওপেন ডেট ক্লোজ ডেট বলেছে। জুন মাসের 18 তারিখ থেকে এই আইপিও সাবস্ক্রিপশন শুরু হবে, এই জুনের 20 পর্যন্ত এই আইপিও চলবে এবং এই আইপিও যে অ্যালটমেন্ট সেটাই জুন 23-এ হতে পারে এবং আপনি যদি আইপিও না পান তাহলে আইপিও অ্যাপ্লাইয়ের যে টাকা সেটা জুন 24-এ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবং আপনি যদি আইপিও পেয়ে যান তাহলে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে এই জুনের 24 তারিখে সেই আইপিও ক্রেডিট হয়ে যাবে এবং সবকিছু মিটে যাওয়ার পর জুন 25 তারিখে এই আইপিওটা বাজারে লিস্ট হতে পারে। তবে কেন বলছি বাজারে লিস্ট হতে পারে, কারণ কোম্পানি এখানে নিজেই বলেছে, দেখুন টেন্টেটিভ লিস্টিং ডেট মানে কিছু কিছু ইমার্জেন্সি পরিস্থিতিতে এই যে লিস্টিং ডেট সেটা কিন্তু এগিয়েও আসতে পারে আবার পিছিয়েও যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখে যদি কোনো প্রবলেম হয় তাহলে লিস্টিং ডেট পিছিয়েই যায় এবং আপনি যদি এই আইপিও অ্যাপ্লাই করেন তাহলে জুনের 20 তারিখে বিকাল 5টার মধ্যে সেই আইপিও যে ইউপিআই ম্যান্ডেটরি রিকোয়েস্ট সেটা আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এরপরে কোম্পানি তাদের লটের ব্যাপারে বলেছে, এক একটি লটে 67টা করে শেয়ার থাকবে এবং রিটেলদের এই আইপিওতে অ্যাপ্লাই করতে সর্বনিম্ন 14,874 টাকা লাগবে এবং রিটেলরা সর্বোচ্চ 13টা লট অ্যাপ্লাই করতে পারবে, যার প্রাইস দাঁড়াবে 1,93,362। এরপরে তো জানি এইচএনআই এদের যে অ্যাপ্লাইয়ের অ্যামাউন্ট সেটা 2 লাখের উপরে শুরু হয়। দেখতে পাচ্ছেন এই যে স্মল এইচএনআই এরা সর্বনিম্ন 14টা লট অ্যাপ্লাই করতে পারবে এবং সর্বোচ্চ
10 লাখের কম মানে 67টা লট অ্যাপ্লাই করতে পারবে। এবং বিগ HNI যারা রয়েছে তাদের প্রাইস থাকে 10 লাখের উপরে, তারা সর্বনিম্ন 68টা লট অ্যাপ্লাই করতে পারবে। এরপরে কোম্পানির প্রমোটার হোল্ডিং দেখে নেব। এই আইপিও আসার আগে কোম্পানির প্রমোটারের কাছে 51.67% এবং আইপিও আসার পর কোম্পানির প্রমোটারের কাছে সেই স্টেক কমে হবে 37.50%। মানে বুঝতে পারছেন বাজারে এই শেয়ারের যে ফ্রি ফ্লোট সেটা অনেক বেশি থাকবে, মানে বাজারে লিকুইডিটি অনেক বেশি থাকবে, যার ফলে এর যে দাম সেটা কিন্তু খুব একটা স্টেবল থাকবে না। এরপরে কোম্পানির ফাইন্যান্সিয়াল একটু দেখে নেবো। এইখানে দেখতে পাচ্ছেন এই যে 31শে মার্চ 2022, তারপরে এই যে 31শে মার্চ 2023, তারপরে 31শে মার্চ 2024, এইগুলো সব পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারের ডেটা রয়েছে। এবং এই যে 31শে ডিসেম্বর 2024, এটা শুধুমাত্র লাস্ট 3টে কোয়ার্টারের ডেটা রয়েছে। তো এইগুলো যখন কম্পেয়ার করবেন তখন এইটাকেও মাথায় রেখে কম্পেয়ার করতে হবে যে এই শেষ 3টে এগুলো পুরো 12 মাসের ডেটা এবং প্রথমটা 9 মাসের ডেটা। তো কোম্পানির অ্যাসেট দেখতে পাচ্ছেন মোটামুটি ঠিকঠাকই বেড়েছে, 334 কোটির অ্যাসেট, সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এই মুহূর্তে 586 কোটির অ্যাসেট হয়েছে। তবে কোম্পানির যদি রেভিনিউ দেখি, রেভিনিউ দেখতে পাচ্ছেন 31শে মার্চ 2022 ছিল 453 কোটি, তারপরে এই 2023-এ হয়েছে 754 কোটি, তারপরে 2024-এ কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু অনেকটাই পড়েছে। কোম্পানির রেভিনিউ দেখতে পাচ্ছেন এই 31শে মার্চ 2024-এ হয়েছে 702 কোটি এবং লাস্ট 3টে কোয়ার্টারে কোম্পানির যে রেভিনিউ সেটা 557 কোটি। এবং দেখুন এই 557 কোটির সঙ্গে যদি এক কোয়ার্টারের অ্যাভারেজও যোগ করে নিই তাহলেও দাঁড়াচ্ছে প্রায় 740 কোটির কাছাকাছি। তার মানে বুঝতে পারছেন এই 2023-এর থেকেও এই যে রেভিনিউ সেটাই 2025 ফাইন্যান্সিয়াল ইয়ারে কমে যাবে। এরপরে কোম্পানির প্রফিট এবং লস দেখে নেবো। কোম্পানি দেখতে পাচ্ছেন লস মেকিং কোম্পানি এবং কোম্পানির যে লস সেটা কিন্তু আস্তে আস্তে বেড়েছে। এই 31শে মার্চ 2022 এটা হয়েছে প্রায় 6.5 কোটির লস, তারপরে প্রায় 15.5 কোটির লস, তারপরে দেখতে পাচ্ছেন 17.30 কোটির লস। আর কোম্পানির এই যে প্রফিট দেখতে পাচ্ছেন 6.53 কোটি, এইটা 3টে কোয়ার্টারের ডেটা। এবং শেষ কোয়ার্টারে কোম্পানির যে লস সেটা বেড়ে গেলে এই যে ডেটা সেটা আবার লসে চলে আসবে। তবে দেখুন কোম্পানি আইপিও আনছে, তাই কোম্পানি তাদের ফাইন্যান্সিয়ালে কিছু পরিবর্তন করে এই প্রফিট দেখাতেই পারে। তবে এই প্রফিট কিন্তু রিলায়েবল নয়, শুধুমাত্র এই প্রফিটের উপর নির্ভর করে কিন্তু এই আইপিওতে অ্যাপ্লাই করা ঠিক হবে না। এরপরে যদি কোম্পানির নেট ওর্থ দেখি, নেট ওর্থ দেখতে পাচ্ছেন এই 2022-এ ছিল 140 কোটি, তারপরে কমেছে 104 কোটি, তারপরে এই 2024-এ আবার এই 2022-এর কাছাকাছি গেছে 141 কোটির কাছাকাছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 152 কোটির নেট ওর্থ রয়েছে। এরপরে যদি কোম্পানির রিজার্ভ এবং সারপ্লাস দেখি, রিজার্ভ দেখতে পাচ্ছেন আগে মাইনাসে ছিল, -6 কোটির রিজার্ভ, তারপরে -41 কোটির রিজার্ভ, তারপরে কোম্পানির যে রিজার্ভ এবং সারপ্লাস সেটা পজিটিভে এসেছে, 139 কোটি রিজার্ভ হয়েছে এই 2024-এর এই ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারে। এবং এই 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত কোম্পানির যে রিজার্ভ সেটা দাঁড়িয়েছে 141 কোটি। মানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে ফাইন্যান্সিয়াল সেটা কিন্তু স্টেবল নয়, মানে কোম্পানি কোনো বছর ভালো পারফর্ম করছে, কোনো বছর আবার খারাপ পারফর্ম করছে। তবে যদি দেখি কোম্পানির ধার সেটা কিন্তু প্রতি বছরই বেড়েছে। দেখতে পাচ্ছেন এই 31শে মার্চ 2022 পর্যন্ত কোম্পানির যে ধার সেটা 154.25 কোটি, তারপরে 220 কোটি, তারপরে 273 কোটি এবং এই লাস্ট 3টে কোয়ার্টারে কোম্পানির ধার হয়েছে 322 কোটি। মানে কোম্পানি তার বাকি ফাইন্যান্সিয়াল প্যারামিটার গুলোতে কনসিস্টেন্সি দেখাতে না পারলেও কোম্পানির যে ধার সেখানে কিন্তু কনসিস্টেন্সি দেখা গেছে এবং কোম্পানির যে ধার সেটা অনেকটা পরিমাণেই রয়েছে। কোম্পানির যদি নেট ওর্থ দেখি 152 কোটি, সেই তুলনায় কোম্পানির ধার কিন্তু অনেকটাই বেশি। এরপরে কোম্পানির আরো কিছু প্যারামিটার দেখে নেবো। দেখতে তো পাচ্ছেন ধার বেশি, সেই কারণে যে ডেট টু ইকুইটি সেটা রয়েছে 1.45, তারপরে রিটার্ন অন নেট ওর্থ সেইটাও মাইনাসে রয়েছে 13.14% এবং প্রাইস টু বুক ভ্যালু সেটা কিন্তু বেশি রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন 8.61। মানে কোম্পানিটা তাদের যে ভ্যালুয়েশন সেটা হাই রেখেছে। তবে কোম্পানির ফাইন্যান্সিয়াল এতই খারাপ সেই তুলনায় কিন্তু এই পিবি রেশিও এটা অ্যাডজাস্টেবল নয়। এরপরে কোম্পানির ইপিএস দেখতে পাচ্ছেন মাইনাসে রয়েছে -5.30 এবং পি রেশিও সেটাও মাইনাসে রয়েছে। এরপরে কোম্পানি বলেছে তারা এই যে আইপিও আনছে সেই আইপিওর টাকা কোন কাজে খরচ করবে। এইখানে কোম্পানি প্রথমেই বলেছে তাদের যে কিছু ধার রয়েছে সেটা কমাবে, রিপেমেন্ট করবে, প্রিপেমেন্ট করবে এবং কিছুটা ফুল পেমেন্ট করবে এবং কিছু ধার পার্টে পেমেন্ট করবে। এরপরে কোম্পানি বলেছে তাদের বিজনেস চালাবার জন্য কিছু ফান্ডিং এর দরকার, তো সেই কারণের জন্য এই আইপিও এনেছে। এবং তারপরে বলেছে কোম্পানির কিছু সাবসিডিয়ারি রয়েছে, এই যেমন বিলমেক্স ইনফ্রা প্রাইভেট লিমিটেড, এই সাবসিডিয়ারিতে কিছু টাকা ইনভেস্ট করবে এবং এই সাবসিডিয়ারিতেই কিছু ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন। এরপরে 4 নম্বরে কোম্পানি বলেছে কিছু সাধারণ কাজের জন্য এই আইপিও আনছে। এটা প্রতিটা কোম্পানিকেই বলতে হয়। এই আইপিও স্ট্যাটাস কোথায় চেক করবেন, এই যে লিঙ্ক ইন টাইম এই ওয়েবসাইটে গিয়ে
আপনাকে এই আইপিও যে অ্যালটমেন্ট স্ট্যাটাস সেটা চেক করতে হবে। আর বাজারে এই কোম্পানিটা ওভার ভ্যালুড রয়েছে কি আন্ডার ভ্যালুড রয়েছে সেটা বোঝার কিন্তু কোনো উপায় নেই। কারণ হিসেবে যদি দেখেন এই কোম্পানির সঙ্গে পিয়ার সেগমেন্টে কাজ করে এরকম কোনো কোম্পানি কিন্তু মার্কেটে লিস্টেড নেই। এরপরে কোম্পানির পজিটিভ দিকগুলো একটু দেখে নেবো। প্রথমেই যদি দেখি কোম্পানি 18টা স্টেটে তাদের বিজনেস করে থাকে, মানে কোম্পানির যে বিজনেস সেটা ছড়িয়ে ছিটিয়েই রয়েছে, মানে শুধুমাত্র একটা দুটো রাজ্যের উপর ভর করেই এই কোম্পানির বিজনেস চলছে না। এবং 2 নম্বরে যদি দেখেন কোম্পানি গ্রোয়িং সেক্টরে কাজ করছে। এই যে ইনফ্রাস্ট্রাকচার এটা কিন্তু গ্রোয়িং সেক্টর, এর যে বিজনেস সেটা কিন্তু ভবিষ্যতে অনেক বাড়বে। তো এই দিক থেকে কোম্পানির কিছু সুবিধা রয়েছে। তারপরে যদি 3 নম্বরে দেখেন কোম্পানি টেকনোলজি ড্রিভেন, মানে এই কোম্পানি তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে তাদের যে বিজনেস সেটা চালায়। এরপরে কোম্পানির নেগেটিভ দিকগুলো একটু দেখে নেবো। প্রথমত যদি দেখেন অ্যাগ্রেসিভ প্রাইসিং, মানে কোম্পানির যে প্রোডাক্ট তার দাম লোকাল মার্কেটের যে কোম্পানিগুলো তাদের থেকে বেশি রয়েছে। এবং এই হিসেবেই যদি দেখেন কোম্পানিটা কিন্তু লোকাল মার্কেটের যে কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে জোর কম্পিটিশন পাবে। দেখুন আপনি একটা বাড়ি তৈরি করছেন বা আপনার এলাকায় ছোট ফ্ল্যাট তৈরি হচ্ছে, তো সেইখান থেকে তো এই কোম্পানিটা অর্ডার পাবে না, সেখানে কিন্তু লোকাল মার্কেটের কোম্পানিগুলোই অর্ডার পাবে। এই কোম্পানিটা তখনই অর্ডার পাবে যখন বড় কোনো কনস্ট্রাকশন তৈরি হবে এবং সেইখানেও এই লোকাল কোম্পানিগুলো সহজে কিন্তু ঢুকে যেতে পারে। তো এই দিক থেকে একটা রিস্ক রয়েছে। এরপরে 3 নম্বরে যদি দেখেন জিওগ্রাফিক কনসেন্ট্রেশন রিস্ক, মানে কোম্পানির বিজনেস 18টা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও কোম্পানির যে মেন রেভিনিউ সেগুলো আসে তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং কর্ণাটক, এই 3টে রাজ্য থেকেই। এরপরে 4 নম্বরে যদি দেখেন রিলায়েবল অন স্পেসিফিক মেটেরিয়াল, মানে কোম্পানিটা শুধুমাত্র এই কনস্ট্রাকশন সেগমেন্টের কিছু স্পেসিফিক মেটেরিয়ালের উপর বিজনেস করে থাকে, মানে কোম্পানির মেটেরিয়াল ওয়াইজ ডাইভার্সিফিকেশন খুবই কম রয়েছে। এই তো দেখতে পাচ্ছেন সিমেন্ট, রড, পাইপ এবং তার এই ধরনের জিনিসগুলো এই কোম্পানিটা সাপ্লাই করে থাকে। এরপরে কোম্পানির জিএমপি কত চলছে একটু দেখে নেবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে আইপিও জিএমপি সেটা চলছে 27 টাকা। তবে দেখুন এই আইপিও জিএমপি কিন্তু যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। এই যে 27 টাকা দেখছেন এইটা 47 টাকাও হয়ে যেতে পারে, আবার 7 টাকাতেও নেমে আসতে পারে, আবার মাইনাসেও চলে যেতে পারে। এটা শুধুমাত্র এটাই বোঝায় যে গ্রে মার্কেটে এই শেয়ারটার চাহিদা কেমন রয়েছে। এরপরে এই কারেন্ট জিএমপি 27 অনুযায়ী যদি হিসেব করি তাহলে অ্যাপ্রক্স লিস্টিং দাঁড়াচ্ছে 249, কারণ কোম্পানির যে কাট অফ প্রাইস সেটা রয়েছে 222। আর এই হিসেবেই যদি দেখি এক একটি লটে 67টা শেয়ার রয়েছে এবং আপনি যদি এই 27 টাকা করে জিএমপি পান তাহলে লিস্টিং গেন আসতে পারে 1809, মানে আপনি এক একটি লটে 1809 টাকা প্রফিট করতে পারেন। এবং পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি তাহলে এটা 12%-এর কাছাকাছি। আর দেখুন বর্তমানে এই আইপিওর যে জিএমপি সেটা খুবই কম রয়েছে এবং মার্কেট যদি খারাপ পারফর্ম করে তাহলে কিন্তু নেগেটিভ লিস্টিং হওয়ার চান্স রয়েছে। আর সেক্ষেত্রে যদি নেগেটিভ লিস্টিং এর প্রাইস 200 ধরে নিই তাহলে এক একটি শেয়ারে আপনার 22 টাকা করে লস হবে এবং সেক্ষেত্রে এক একটি লটে আপনার 1474 টাকা পর্যন্ত লস হতে পারে। তো এই আইপিওর ব্যাপারে যা কিছু ডিটেলস অ্যাভেলেবেল ছিল আপনাদের সামনে তুলে ধরলাম, এরপর আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।